দেশের যে ভূমি ভূখণ্ড, বাংলার ভূখণ্ডটা এটা কীরকম সময়ে তৈরি হয়েছে বা কীভাবে তৈরি হয়েছে, এটা নিয়ে আপনাদের কেমন মনে হয়? বাংলার এই যে আমাদের যে দেশটা, আমাদের এই যে মাটি, হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে উর্বর দেশ। মাটিকে আপনি এখানে কিছু ফেলে দিবেন, এই যে খালি জায়গা পড়ে থাকবে, জায়গাটা খালি থাকবে না, এখানে গাছ হয়ে যাবে, এত উর্বর একটা মাটি। তো এই যে উর্বর যে মাটি, উর্বর মাটিটার ব্যাপারটা আপনাদের কাছে কি মনে হয় সেটা জানার আগে আমি একটা ছোটো গল্প দিয়ে একটা শুরু করতে চাই। আমার মূল গল্পটা হচ্ছে, এই 3 দিন আমি আপনাদের সাথে যে আলাপ করব সেটা এই গল্পের মধ্যেই আপনাদের আলাপটার জায়গাটা ব্যাখ্যা করব। যেমন হচ্ছে, এখন আপনারা জানেন বসন্ত ঋতু চলছে, তাই তো? বসন্তে কি হয় আমরা জানি, ফুলে ফলে সব ভরে ওঠে, ঋতুরাজ বসন্ত। তো আমরা চারপাশে কি এখন ফুল ফল ভরে ওঠা দেখছি? আর ঋতুর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখন মনে হচ্ছে এই মাত্রা এখন শুধু পাতাই ঝরছে, এখনো বসন্ত আসেনি। কিন্তু একদিকে কিন্তু 1 মাস চলে যাচ্ছে, প্রায় ফাল্গুন মাস চলে যাচ্ছে। তার মানে কি প্রকৃতির মাথা ঠিকমতো কাজ করছে, নেচার ইজ নট ওয়ার্কিং প্রপারলি। ঠিক আছে? তো এই যে সময়টা এভাবে বিভ্রান্ত হচ্ছে, সেটাকে আপনাদের যদি ভাবতে হয়, সহজ একটা এক্সাম্পল হিসাবে আপনারা ভাবতে পারেন, ঋতু শব্দটার সাথে শুধু আমাদের সিজন না, এই ঋতু শব্দটার সাথে আরেকটা সম্পর্ক আছে। নারীদের ঋতুচক্র হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই যে ঋতুচক্রটা, এখন আপনি যদি গোটা প্রকৃতিটাকে বা আমাদের এই যে বাংলাদেশের যে বাস্তবতা, মানে নদী বলেন, বাংলাদেশটাকে যদি আপনি একটা মেয়ে হিসেবে কল্পনা করেন, বাংলাদেশকে আপনি যদি একটা মেয়ে হিসেবে ধরেন, যে বাংলাদেশ যে ভূখণ্ডটা, হ্যাঁ, সুজলা সুফলা শস্য শ্যামলা অনেক শব্দ আমরা বলি, মনে করেন যে বাংলাদেশ হচ্ছে একটা মেয়ে, যে দেখতে খুবই অ্যাট্রাকটিভ, খুবই দারুণ, আবেদনময়ী। ঠিক আছে? এবং আবেদনময়ীর একটা বড় জায়গা হচ্ছে ফার্টিলিটির যে ব্যাপারটা। তো ফার্টিলিটিটা আমরা কী দিয়ে বুঝি? একটা নারীর ফার্টিলিটি আছে, তার যে স্তন আছে, এবং তার যে স্তন, এটা খুবই অ্যাট্রাকটিভ থাকে। এটা এখানে দেখা যায় যে সে অনেক সন্তানের জন্ম দিবে, তাও তার শরীরের কোনো ইয়ে হবে না। তো এই দেশের মাটিতে আপনি অনেক ফুল ফল সব কিছুই পাবেন, তারপরে দেশের মাটি কিন্তু আপনাকে ফসল দিয়েই যাবে। বছরের পর বছর আপনি একই জমিতে আবাদ করছেন, ঠিক আছে? সে আবাদ কিন্তু আপনি ফসল পাচ্ছেন। কত বছর ধরে আবাদ হচ্ছে আপনি চিন্তা করেন, হাজার হাজার বছর ধরে এই ভূমিতে কর্ষণ হচ্ছে, আবাদ হচ্ছে, ফল কিন্তু আপনি পাচ্ছেন, ফসল পাচ্ছেন। কেমন হয় যদি এই নারীকে প্রচণ্ড পরিমাণ ধর্ষণ করা? তো মূলত হচ্ছে এটাই কনসেপ্ট। আমি গোটা আলাপে এটা জিনিসটাই বলছি। আমরা মূলত আমাদের তৈরি করা যে জগৎটা আমরা বানাইছি বা যে সিস্টেম, এই সিস্টেম মূলত গোটা বাস্তবতাটাকে আমাদের এই যে, মানে আমরা মূলত একটু ধর্ষণ করছি, আমরা ধর্ষণ, নদী ধর্ষিত হচ্ছে, প্রকৃতি ধর্ষিত হচ্ছে। যখন একটা কাউকে ধর্ষণ করা হয়, তার সৌন্দর্যটা কী হয়? ধরেন যে একজন নারী, আপনি একটা এক্সাম্পল হিসেবে আপনার কাছে যে নারীটা সবচেয়ে সুন্দর, আপনি তাকে ভাবতে পারেন, তাকে ধর্ষণ করা হলো, তখন তার অবস্থাটা কেমন হবে? সে কি ঠিকঠাক মতো সব কিছু করতে পারবে? তার ফাংশনিং মেকানিজম তো থাকবে না, মানসিকভাবে ভেঙে পড়বে। তার শরীরের যে সৌষ্ঠব সৌন্দর্য ছিল, এটাও কি হয়ে যাবে? বর্ণ ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক আছে? রং হারিয়ে ফেলবে। তো এই প্রকৃতি বাংলায় আমরা দেখতে পাচ্ছি, যতই দিন যাচ্ছে আমরা রং হারিয়ে ফেলছি। কারণ এই যে মাতা আছে, প্রকৃতি মা, আমরা হচ্ছে এমন একটা অবস্থায় আছি, আমরা মাকে ধর্ষণ করছি। প্রকৃতি মাতা বলেন বা প্রকৃতি মা, বা এই যে দেশকে আপনি যদি মা হিসেবে ভাবেন, এই মা বিভিন্নভাবে ধর্ষিতা হচ্ছে। তো এই ধর্ষণের ব্যাপারটা নিয়ে আমি আলাপ করব। আমি মূলত কনসেপ্টের জায়গাতে, আমার গোটা আলাপের অ্যাপ্রোচটা হচ্ছে মূলত মিশেল ফুকো সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। মিশেল ফুকো মূলত যে কোনো কনসেপ্টকে, ওনার বায়োপলিটিক্যাল যে আলাপের মূল জায়গায় উনি যখন দেখাচ্ছেন, আপনি যে কোনো কনসেপ্টকে উনি একটা অ্যাক্টিভ মেকানিজম হিসেবে দেখছেন, মানে একটা বাস্তব মানুষের মতো। যখন আপনি ভায়োলেন্সের কথা বলছেন, ধরেন ভায়োলেন্সের একটা কি বাস্তব মানুষের একটা রূপ আছে, এক্সপ্লয়টেশন, শোষণ, এটার একটা রূপ আছে, তার একটা মেকানিজম। এটাকে যদি আপনি একটা ক্যারেক্টার হিসেবে দেখেন, ইনসিডেন্টালি মানে কোইন্সিডেন্টলি
এই যে ক্যারেক্টার হিসেবে দেখার বিষয়টা আমাদের এই অঞ্চলে, আমাদের এই ভারতীয় যে উপমহাদেশে আমরা পুরাণের মধ্যে এই জিনিসটা প্রায় দেখে থাকি। পৌরাণিক যে সাহিত্য দেখাচ্ছে যে অসুরের একটা ক্যারেক্টার, হ্যাঁ, সে সব কিছুকে ধ্বংস মানে দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের দেখবেন যে আমাদের এই অঞ্চলে সব কিছুকে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। যেমন ষড়রিপু, তো ষড়রিপুকে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে, কারণ তার একটা মেকানিজম আছে। যেমন কামকে বলা হচ্ছে কামদেব, মানে কামদেবকে একটা ক্যারেক্টার হিসেবে কল্পনা করা হচ্ছে, তার একটা মেকানিজম আছে। ক্রোধকে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে, লোভকে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে। এই মেকানিজমটা হচ্ছে রিয়েলিটিকে বোঝার জন্য সবচেয়ে সহজ একটা জায়গা, অনেকটা সহজ হয়ে যায় রিয়েলিটিকে বোঝার জন্য। তো এখন আপনি যদি এই নদী বাস্তবতার যে জায়গাটা, আপনি যদি এটাকে দেখতে চান, আপনি এই প্রবলেমগুলোকে একটা ক্যারেক্টার হিসেবে দেখতে পারেন। তার কিছু বেসিক ট্রেডস আছে, যে ট্রেডস নিয়ে সে কাজ করে, এবং এইভাবে সে এই মেকানিজমে সে গোটা জগতেই সে আগাচ্ছে। এবং আমার এই আলাপটা কিন্তু আজকাল বর্তমানের যে পরিস্থিতিটার সাথে কানেক্ট করবে। কীভাবে কানেক্ট করবে? ধরেন যে ইরান এবং আমেরিকার যে অবস্থাটা চলছে বা আমরা যা দেখতে পাচ্ছি, আমি মূলত ওই জায়গায় যাব। তো এটা আমার ভূমিকা অংশ ছিল। আমি এখন আলাপে চলে যাই। আলাপে যাওয়ার জন্য আমি যে জিনিসটা বললাম, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে ধর্ষিতা হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, মানে প্রকৃতিকে ধর্ষণ করা। তো এই ধর্ষণ করার যে বেস জায়গাটায় আমরা একটু আমাদের আলাপটা অনেক বেশি রুট লেভেল থেকে দেখার দৃষ্টিভঙ্গি। তো আমি আপনাদেরকে বলবো, যখন একটা নারীকে ধর্ষণ করা হয়, ধরেন যে আপনি একজন নারীকে ধর্ষণ করছেন, আপনি আরেকজন নারীকে সম্মান করেন, মানে আপনার মাকে আপনি যে দৃষ্টিতে দেখেন, যে নারীটাকে আপনি ধর্ষণ করছেন বা যে ধর্ষণ করছে তাকে আমরা কি একই দৃষ্টিতে দেখি? আমাদের দেখার অ্যাপ্রোচটা কি দুই রকম না? মানে যাকে আমি ধর্ষণ করব তার থেকে আমি শুধু নিতে চাই, সে আমাকে দিবে, না দিলে সে আমি ছিনিয়ে নিয়ে নিচ্ছি, সেটাই তো ধর্ষণ, তাই না? মানে আমি এটা যেভাবে হোক আমি এটা নিয়ে নিব, সে দিক বা না দিক তার ইচ্ছা অনিচ্ছা আমার কিছু যায় আসে, অর্থাৎ তার কনসেন্ট নিয়ে আমার কিছু যায় আসে। আমার যেটা ইচ্ছা, আমার যেটা প্রাপ্য, আমার যেটা ইচ্ছা হচ্ছে, আমার মন যেটা চাইছে আমি তার থেকে সেটাই নিয়ে নিচ্ছি। তো এই যে ব্যাপারটা আপনি দেখেন, এখন আপনি কল্পনা করেন আপনি মাকে যখন আপনার কাছে, আপনি মায়ের সাথে যখন আপনি কোনো কিছু ডিল করেন, তখন কি আপনি মায়ের সাথে এইভাবে ডিল করবেন যে মার ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমি সবসময় খালি নিতেই থাকি? আমি মায়ের মনটা বুঝি, মায়ের সাথে কথা বলি, মা আমার খোঁজ নেয়। এখানে একটা কি থাকে, একটা হারমোনি থাকে, একটা মিউচুয়ালিজম থাকে, বোঝাপড়ার জায়গা থাকে। তো প্রকৃতির সাথে আমাদের অবস্থানটা হয়ে গেছে অনেকটা ধর্ষণ করার যে মনোভাব, সেরকম একই অ্যাপ্রোচে আমরা আগাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। গাছ তো কথা বলবেন আমি জানি, আমি কেটে ফেললাম। নদী তো কথা বলবেন আমি জানি, ভরাট করে ফেললাম। হ্যাঁ, ইচ্ছা মতো ইন্ডাস্ট্রি তৈরি করলাম, মানে এক একটা নদীকে আমরা এখন নর্দমায় পরিণত করছি, ঠিক আছে? নদী নর্দমা পরিণত হয়েছে, তার জল প্রবাহের কোনো ধারা নাই। আপনি তুরাগে যদি যান, এই যে তুরাগ তো এখানে কাছে, সাভার থেকে বেশি সময় লাগে না, তুরাগকে আপনার নদী মনে হবে একটা ডুবা। মানে তার মানে কি, সে তার সৌষ্ঠব সৌন্দর্য হারিয়ে ফেলে। শি ইজ বিং রেপড বাই আস হিউম্যানস। এখন আমি যখন নিজের উপর নিয়ে নিই, আমার খুব কষ্ট লাগে যে আমি কি তাহলে নদীকে রেপ করছি? আমি তো নদীর সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি তো তুরাগের সাথে কোনো শত্রুতা করি নাই, কিন্তু কেন বলা হচ্ছে যে আমরা নদী নষ্ট করছি? এখন প্রশ্ন হচ্ছে, এই আমরা বলতে কারা? এই জগতের যে মেকানিজমটা, এটা মূলত কে তৈরি করছে? কোন জিনিসটাকে আপনি উন্নয়ন বলবেন, কোন জিনিসটাকে আপনি উন্নয়ন বলবেন না, এটা মূলত কে তৈরি করছে? কনসেপ্টটা মূলত কে তৈরি করছে? আমরা এক বাক্যে যদি বলি, সেটা হচ্ছে পাশ্চাত্য কেন্দ্রিক যে ব্যবস্থা, অর্থাৎ আমেরিকা বলেন বা হ্যাঁ যুক্তরাষ্ট্র, বা তাদের যে মেকানিজমটা তারা তৈরি করেছে। তো সেই মেকানিজমটা অলওয়েজ হচ্ছে কীভাবে দেখে? প্রকৃতিকে তারা দেখে রিসোর্স হিসেবে। এটাকে আমরা এক বাক্যে বলতে পারি অ্যানথ্রোপোসিন। অ্যানথ্রোপোসিন মানে, অ্যানথ্রো শব্দটা তো মানুষ, আর সিন শব্দ বা সেন্ট্রিক, যেটা মানে মানুষ কেন্দ্রিক যে জায়গাটা। মানে আমার মনে হয় যে আমি শুধু একমাত্র এখানে এক্সিস্ট করি, আর কিছু এক্সিস্ট করে না। তো যাই লাগবে আমি সব নিয়ে নিব, ঠিক আছে? তো এই যে অ্যাপ্রোচটা আমরা তৈরি করছি, এই অ্যাপ্রোচের কারণ কি? এই অ্যাপ্রোচের মূল কারণে আপনি চলে যাবেন, সেটা হচ্ছে ক্ষমতা চক্র।
পাওয়ার মেকানিক্স বা পাওয়ার ডাইনামিক্স। ক্ষমতাটাই হচ্ছে এখানে মূল জায়গাটা, কে ক্ষমতা নেবে। জগৎটা মূলত যেমন এই ক্ষমতা যে পাওয়ার ডাইনামিক্সটা দিয়ে এমন একটা সভ্যতা সমাজ তৈরি করা হয়েছে যে সমাজটা হবে জ্বালানি কেন্দ্রিক। জ্বালানি কেন্দ্রিক কেমন, যে আপনি একটা জায়গা থেকে এক জায়গায় যান, আপনার ঘরের যে ইলেকট্রিসিটিটা জ্বলছে সেটাও কিন্তু জ্বালানি কেন্দ্রিক। আপনি যে গাড়িটা চালাচ্ছেন এই জ্বালানিটা মূলত কি কেন্দ্রিক, গোটা জগৎটা হয়ে গেছে কি তেল কেন্দ্রিক। এই তেল কেন্দ্রিক কিন্তু করা হয়েছে। তেল কেন্দ্রিক করার কারণে কি হয়েছে, দেখা গেল যে এখন তেলের বাণিজ্যটা কে নিবে, স্টেটটা কে নিবে, এটা নিয়ে একটা জায়গা তৈরি। এইভাবে কিন্তু আমেরিকা বলেন, কিন্তু এখানে কিন্তু আমি আমেরিকাকে এককভাবে দোষারোপ করব। কারণ কি, আমেরিকার একটা বড় জায়গা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা হচ্ছে কি করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা পরবর্তী যে সময়টা দেখা যাচ্ছে যে বাস্তবতাটাকে আমি যখন ডিল করছি, আমার এখানে একটা কর্তৃত্ববাদী মানসিকতা বলছে। এই যে কর্তৃত্ববাদী মানসিকতা, তো আমরা যখন কোনো কিছুকে ব্লেম করি বা আমরা বলি যে অমুক এটা করেছে, তো আমাদেরকে এই জায়গাগুলোতে আরও সূক্ষ্মভাবে আগাইতে হবে, নাহলে সমস্যাটার সমাধান আমরা পাবো না। এই জন্য আমি শুরুতেই বলছি যে কোনো কনসেপ্টকে আমরা আগে ভালো করে দেখব। এখানে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, কনসেপ্ট গুরুত্বপূর্ণ, সিস্টেম গুরুত্বপূর্ণ। যখন আমি কর্তৃত্ববাদী মানসিকতার কথা বলছি, সেটা তো যে কারোর পক্ষেই করা সম্ভব। সেটা শুধু কি আমেরিকান হইলে সে কর্তৃত্ববাদী মানসিকতা থাকবে? এটা তো মেন্টালিটি, এটা একটা অ্যাপ্রোচ, আর কিছুই না। আপনি একটা কিছু কর্তৃত্ববাদী মানুষ পেয়েছেন, অথরিটিয়ার মেন্টালিটি, তো এটা তো আমেরিকারও থাকতে পারে, বাংলাদেশেরও থাকতে পারে, পৃথিবীর যে কারোরই থাকতে পারে। কিন্তু মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি পলিসির ক্ষেত্রে তারা ওই পলিসিতে আগাচ্ছে, এই জন্য আমরা তাদেরকে দোষারোপ করছি। তো শত্রুতাটা আমরা কিসের সাথে হবে? শত্রুতাটা হবে কিন্তু কর্তৃত্ববাদী মানসিকতার সাথে, ওই মানসিকতা বা মেন্টালিটির সাথে আমাদের শত্রুতা। এখানে না ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের শত্রুতা, না ধরেন যে অন্যান্য যারাই আছে, ব্যক্তিটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না। এই সূক্ষ্ম ব্যাপারগুলো আপনি যখন দেখতে শিখবেন, তখন আপনি সমস্যার মূলে চলে যাবেন। সমস্যার মূলে যখন চলে যাবেন, তখন সমস্যাটা আপনার কাছে খুব সরল হয়ে যাবে, সমাধানটা আপনার কাছে সহজ হবে। তখন অন্ততপক্ষে আপনি এই জগতে সাধারণভাবে বেঁচে থাকার একটা জায়গা তৈরি করতে পারবেন, আপনার জীবনকে আপনি সামনের দিকে এগিয়ে নিতে পারবেন, লাইফটাকে এক্সপিরিয়েন্সের জায়গায় নিতে পারবেন। সেই জায়গা থেকে আমি মূলত হচ্ছে এই যে আমেরিকা বলেন বা যুক্তরাজ্য বা এই যে পশ্চিমা কেন্দ্রিক যে একটা ব্যাপার, আমরা জানি যে এই যে ভূমিটা, এখানে কলোনির একটা ইতিহাস আছে, উপনিবেশিকতার ইতিহাস আছে, বা এর আগে মুঘলদের একটা শাসনামল ছিল, বা বন্ধন যেটা বলছিল যে আমরা চিরকালই শাসিত এবং শোষিত দুইটাই হয়ে আসছে। শাসিত শোষিত হওয়ার ক্ষেত্রে আপনি যদি এককভাবে কাউকে ব্লেম করেন, সেটা কিন্তু হচ্ছে না। আপনাকে দেখতে হবে অ্যাপ্রোচটা কী ছিল। অ্যাপ্রোচটা সবার ক্ষেত্রেই ঘুরে ফিরে একই রকমই হয়ে গেছে। ব্রিটিশরা যে অ্যাপ্রোচে আগাইছে, পরবর্তীতে আমাদের দেশে আমাদের যে সিস্টেম, আমাদের যে সরকার কাঠামো, সেটাও একই সিস্টেমে কাজ করছে, একই অ্যাপ্রোচেই কাজ করছে। সেই কর্তৃত্ববাদী মানসিকতা, সেই অবজেক্টিফাই করার যে একটা ব্যাপার, সব কিছুকে অবজেক্টিফাই করা, নিজেকে সবসময় সেন্টারে রাখা, ঠিক আছে? তো আমার সরকারও কিন্তু নিজেকে সবসময় সেন্টারে রেখে দেখতেছে, তার সুবিধা কীভাবে হবে সেটাই করছে। তো ব্রিটিশ তো সেটাই করছে, সে এখানে আসছে, তার কলোনি স্থাপন করছে, সে এখানে শাসন করবে, সে তো তার সুবিধাই পাবে। এটা কি তার দোষের কিছু? আমি ব্রিটিশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। আমি যদি আমরা তো পোস্ট কলোনিয়াল অ্যাঙ্গেল থেকে কথা বলতে চাই, ডিকলোনিয়াল কথা বলি। তো ব্রিটিশের ব্যাপারটা আমি ভাবি, সে আমার এখানে ধরেন যে আপনি একটা জায়গায় দখল নিয়েছেন, তো আপনি এটা দখল নেওয়ার তো আপনার একটা টেন্ডেন্সি আছে, আপনার একটা ইন্টেনশন আছে না, আপনি এখানে কেন দখল নিয়েছেন? কারণ এখান থেকে আপনি ভালো কিছু পাবেন, এই জন্য আপনি দখল নিয়েছেন। তো এটা কি শুধু ব্রিটিশ নেই, আমরা নেই না? আমরাও তো দখল নেই, আমার নিজের পরিবারে আমরা দখল নেই না? পরিবারের একটা অবস্থান আমি দখল নেই, যে এই পরিবার আমার কথা চলবে। তো সেখানে কি ব্রিটিশ আর আমার মধ্যে খুব পার্থক্য আছে? যদি সূক্ষ্ম জায়গা থেকে বলি, তাহলে আমি কাকে ব্লেম করব? ব্লেম করতে হবে ওই যে আগে বললাম যেটা অ্যাপ্রোচ, মেন্টালিটি, বা আমি যেভাবে দেখছি। তো এখন এই মেন্টালিটি অ্যাপ্রোচের জায়গায় যদি আমি ডিল করি, তাহলে সমাধানটা কী? সমাধানটা হচ্ছে কনসেপ্টের জায়গায় সব কিছুকে দেখা। এটাকে আমরা এক বাক্যে বলি হচ্ছে এপিস্টেম। এপিস্টেম শব্দটা হচ্ছে মূলত মিশেল ফুকোর দেয়া একটা শব্দ। এটার আরেকটা সহজ নাম হচ্ছে নলেজ সিস্টেম। নলেজ সিস্টেমটা কিভাবে, এটা আমাদেরকে বুঝতে হবে। নলেজ সিস্টেম বলতে আমি যখন একটা কিছুকে দেখছি, এটার ইনফরমেশনটা আমি কিভাবে প্রসেস করছি।
এবং এটাকে আমি মূলত কীভাবে অ্যাপ্রোচে যাচ্ছি। এবং এই জায়গা থেকে আমরা যেটা বিশ্বাস করি যে সব কিছুর একটা কী আছে, মেকানিজম আছে, একটা ফাংশনিং ওয়ে আছে, ঠিক আছে। যেমন একটা মোটর সাইকেলে আপনি যখন কী করছেন, স্টার্ট দিচ্ছেন, তার একটা ফাংশনিং তৈরি হচ্ছে না, যে আপনি গিয়ার বাড়ালে সে একটা মেকানিজমে যাচ্ছে। আমাদের যে ক্যারেক্টারগুলো, আমাদের যে কনসেপ্টগুলো, আমি কারোর প্রতি যদি কোনো শ্রদ্ধাশীল আচরণ করি, এটার একটা মেকানিজম আছে। কারোর প্রতি যদি আমি উদ্যত আচরণ করি, এটার একটা মেকানিজম আছে। এবং গোটা জগতে এটা কিন্তু টাইমলেস। এটা 500 বছর আগেও যে মেকানিজমে কাজ করছে, 500 বছর পরে এটা একই মেকানিজমে কাজ, বিকজ দ্য নেচার ওয়ার্ক, ন্যাচারাল লো। তো প্রকৃতি, আমরা যেটাকে বলি না যে ন্যাচারাল লো জিনিসটা, ন্যাচারাল লো হচ্ছে কোনো জিনিসের, নেচার শব্দের কিন্তু দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ধর্ম। পানির নেচারকে আমরা বলি না, আগুনের নেচার হচ্ছে পুরানো। এটার বাংলায় করলে কি হয়, যে আগুনের ধর্ম পুরানো, তাই তো। যে কোনো জিনিসের একটা নেচার আমরা পাচ্ছি। আমি যখন কোনো কিছুর প্রতি একটা বিনিয়োগ যে অপর দিকে কী হচ্ছে, তার কি কষ্ট হচ্ছে কিনা, সে কি দুঃখ পাচ্ছে কিনা, তার দিকটা কেমন হচ্ছে, এই যে একটা অ্যাপ্রোচ, যেখানে আমি নিজেকে শুধু দেখি আর কোনো কিছুই আমি দেখি না, শুধু আমাকে আমি দেখি আর কিছুই দেখি না। আমার ব্যাপারটা কেমন হচ্ছে, আমি কি পাচ্ছি, আমার লাইফ, আমার সাকসেস, আমার কেরিয়ার, আমার ফিউচার, এগুলো ঠিক থাকলে হলো। আর কার নামে কার কী হলো এটা আমার দেখার। তো আপনি এখন যদি দেখেন যে আপনার জীবনের বা আপনার প্রতিদিনের সব কিছু কিন্তু এইভাবে আগাচ্ছে। এটা যে শুধু নদীর সমস্যা তা না, এটা যে আজকে ইরান, ইউএসএ বা আমেরিকার সমস্যা তা না, এটা আমাদের জীবনের সর্বব্যাপী। কনসেপ্টকে আমি কীভাবে ডিল করছি, কোন কনসেপ্টকে আমি কীভাবে দিই, এই জায়গাটা মূলত আলাপের জায়গা। আমি এগুলো বীজগুলো বপন করলাম। এপিস্টেম যে শব্দটা, আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। এখন আমি আসবো হচ্ছে বাংলাদেশের, আমাদের যে বেঙ্গল ডেল্টা আমরা যেটাকে বলছি, বাংলাদেশের নদীর বাস্তবতাটা বা নদীর যে মানে অবস্থানটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে